বাবা যখন মায়ের কাছে রাখা সেই জমানো টাকাটা ফেরত চাইলেন, তখন আমাদের পুরো ঘরের বাতাস এক মুহূর্তে ভারী হয়ে উঠল। কেউ নড়ল না, কেউ একটা কথাও বলল না। মা শুধু বাবার দিকে তাকিয়ে রইলেন, আর বাবাও মায়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যেন সময়টা এক জায়গায় থমকে গেছে। আমি মায়ের চোখের কোন স্পষ্ট আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছিলাম। এমন নয় যে মা যা করেছেন তার জন্য অনুশোচনা করেছিলেন। আসলে তিনি ভয় পাচ্ছিলেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন বাবা সেই টাকা আর একটা পয়সা অবশিষ্ট নেই। তার প্রতিটা আনা পায় আপুর হাই স্কুলের ভর্তির পেছনে চলে গেছে, সেশন ফি, স্কুল ড্রেস, বই খাতা সব কিছুতেই। বাবা আবার একই কথা পুনরাবৃত্তি করলেন। কি হলো, কথা বলছো না কেন? যে টাকাটা রাখতে দিছিলাম ওটা বের করো, আমার এখনই লাগবে। মা ডুব গিললেন, তারপর নিজেকে সামলে নিয়ে জোর করে কথা বললেন। টাকাটা আমি আমার মুদি দোকানের মালের জন্য খাটিয়ে ফেলেছি। বাবা কপাল কুঁচকে তাকালেন। মা তাড়াহুড়া করে আবার বললেন, এই মাসের শেষ হওয়ার আগে আমি টাকাটা গুছিয়ে তোমাকে ফেরত দিয়ে দেব। মা হয়তো আশা করেছিলেন বাবা ব্যাপারটা বুঝবেন, কিংবা অন্তত তাকে কিছুটা সময় দিবেন, কিন্তু বাবা মার কথা শেষ করার সুযোগই দিলেন না। আমার টাকা এখনই লাগবে। বাবার কণ্ঠস্বর ছিল অত্যন্ত কঠোর। একটা জরুরি কাজে ওটা আমার দরকার। মা বাবার দিকে তাকালেন, তারপরে এমন একটা কথা বললেন যা আমাদের সবাইকে চমকে দিল। জরুরি কাজ তো আমারও ছিল। মুহূর্তের মধ্যে পুরো ঘরের ভেতরে এক চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল। সেদিন সন্ধ্যায় এই প্রথম বাবার মুখের অভিব্যক্তি পুরোপুরি বদলে গেল। তিনি বুঝতে পারলেন এই গল্পের পেছনে আরো বড় কোনো কাহিনী আছে। মাও সেটা জানতেন। কেউ মুখে আপুর ভর্তির কথা উচ্চারণ করলো না, কেউ সেশন ফ্রির কথা তুললো না, এমনকি ঘরের কোণ জুড়ে থাকা সেই নীল সাদা স্কুল ড্রেসটার দিকে কেউ আঙ্গুল তুললো না। কিন্তু কোনো এক অজানা উপায়ে তারা দুজনে আসল সত্যটা জেনে গেছে। এই আলোচনা এখন আর শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। লড়াইটা ছিল সেই টাকাটা আসলে কিসের পেছনে খরচ করা হয়েছে তা নিয়ে। বাবা সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠলেন, মা তার মুখোমুখি দাঁড়িয়ে গেলেন। এই কথোপকথন বড় কোনো ঝগড়ার রূপ নেওয়ার আগেই বাবা আমার দিকে ঘুরলেন। তোমরা সব ভাই বোনরা ঘরের ভেতরে যাও। কাউকে দ্বিতীয়বার সতর্ক করার প্রয়োজন ছিল না। আমরা দ্রুত পায়ে নিজেদের ঘরের ভেতরে ঢুকে গেলাম এবং দরজাটা বন্ধ করে দিলাম। ভেতরে যাওয়ার পর আমরা বাহিরের বসার ঘর থেকে শুধু মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। পরিষ্কার নয়, কেবল ভাঙ্গা ভাঙ্গা কিছু আওয়াজ। মাঝে মাঝে বাবার গলা চড়ে উঠছিল, আবার মাঝে মাঝে মায়ের গলাও বেশ জোরে শোনা যাচ্ছিল। তারপর সবকিছু আবার একদম স্তব্ধ হয়ে যাচ্ছিল। আপু খাটের কোনায় চুপচাপ বসেছিল, একেবারে নীরব, ভীষণ নার্ভাস। আমি জানতাম ও মনে মনে নিজেকে দোষী ভাবছে। যাই হোক না কেন, ওর কারণেই তো বাবার টাকাটা খরচ করে হয়ে গেছে। আমার ছোট ভাইটা বারবার অবুঝের মতো প্রশ্ন করে যাচ্ছিল বাইরে কি হচ্ছে, কিন্তু কেউ ওর প্রশ্নের উত্তর দিচ্ছিল না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বাইরে এই চাপান উত্তর চললো। তারপর এক সময় সবকিছু একদম শান্ত হয়ে গেল। কয়েক মিনিট পর মা আমাদের ঘরে ঢুকলেন। মায়ের মুখটা একদম স্বাভাবিক দেখাচ্ছিল, এতটাই স্বাভাবিক যে তাকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে মাই লড়াই জিতেছে নাকি হেরেছে। আপু সাথে সাথে খাট থেকে নেমে দৌড়ে মাকে জড়িয়ে ধরলো। মা কি হয়েছে? মা হাসলেন। মায়ের যখন তাদের সন্তানদের দুশ্চিন্তা মুক্ত রাখতে চান, ঠিক তেমন একটা মায়াবী হাসি। কিছু হয়নি রে, সব ঠিক আছে, তিনি শুধু একটুকুই বললেন, আর আমাদেরও একটুকুই মেনে নিতে হলো। আজ অব্দি আমি জানি না সেদিন রাতের বন্ধ দরজার উপাশে বাবা মায়ের মধ্যে আসলে কি হয়েছিল। আমি শুধু এটুকুই জানি, বাবা এরপর আমাদের এই নিয়ে আর কোনো প্রশ্ন করেননি, আর মা কখনো আমাদের বলেননি সেদিন কি ঘটেছিল। তিনি সেই বিশাল মানসিক বোঝা একাই বয়ে বেড়ালেন, যেভাবে তিনি সব সময় বয়ে বেড়াতেন। জীবন তার নিজস্ব গতিতেই চলতে লাগলো। আপু নিয়মিত স্কুলে যাওয়া শুরু করলো। প্রতিদিন ও খুব ভোরে ঘুম থেকে উঠতো, ঠিক মতো ক্লাস করতো, সব অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দিত, আর জান প্রাণ দিয়ে পড়াশোনা করত। মায়ের কাছে দেওয়া সেই কথা ও অক্ষরে অক্ষরে পালন করছিল। ও মাকে কখনো হতাশ করেনি। তবে বাবা কিন্তু আগের মতোই রয়ে গেল। তিনি আপুর পড়াশোনার কোনো কিছুতে নিজেকে জড়াতে রাজি হলেন না। তিনি কখনো স্কুলের অভিভাবক সবাই যেতেন না, কখনো আপুর রেজাল্ট কেমন হয়েছে তা জানতে চাইতেন না। এমনকি একটা কলম ও উকালতি করতে চাও মেয়েটার জন্য কোনোদিন কিনে দেননি। ওনার স্পষ্ট ধারণা ছিল, ওনার সিদ্ধান্ত বদলায়নি। মেয়ে যদি পড়াশোনা করতেই চায় তবে তার মাই সেটার ব্যবস্থা করবে, আর মাই তো করেছিল। যে কোনো উপায়ে, প্রতিটা টার্মে, প্রতিটা নতুন সেশনে, প্রতিটা নতুন চ্যালেঞ্জে তিনি ঠিকই কোনো না কোনো পথ বের করে নিতেন। এমন দিনও গেছে যখন হাতে একদম টাকা থাকতো না। এমন দিনও গেছে যখন স্কুলের বেতন দেওয়াটা এক বড় যুদ্ধ হয়ে দাঁড়াতো। মনে হতো এবার বুঝে আর সম্ভব না, কিন্তু কোনো না কোনো ভাবে মা ঠিকই এমন একটা সমাধান বের করে আনতেন। এভাবেই বছরের পর বছর কেটে গেল। দেখতে দেখতে আমার বড় আপু এখন 8ম শ্রেণীতে। যে মেয়েটা একটা সময় পুরো একটা বছর ধরে ঘরে বসে কাটিয়েছিল, সে এখন তার স্কুলের অন্যতম সেরা এবং মেধাবী ছাত্রীদের একজন। শিক্ষকেরা ওকে অসম্ভব ভালোবাসতেন, সহপাঠীরা ওকে দারুণ সম্মান করত, আর ওর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে এসেছিল। তারপরে একদিন এমন একটা ঘটনা ঘটলো যা কেউ আগে থেকে অনুমান করতে পারেনি। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে একটি বড় জাতীয় রচনা প্রতিযোগিতার আয়োজন করা হলো। পুরো উপজেলা সব হাই স্কুলকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো।
প্রতিযোগিতাটি ছিল অনেক বড় ব্যাপার। যিনি বিজয়ী হবেন তিনি পাবেন রাষ্ট্রীয় সম্মাননা, আকর্ষণীয় পুরস্কার এবং বড় অঙ্কের উপবৃত্তি বা স্কলারশিপের সুযোগ। ঘোষণা হওয়া মাত্রই ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ সাড়া পড়ে গেল। স্কুলের ভেতরে বেশ কয়েকটি অভ্যন্তরীণ বাছাই পর্ব এবং মূল্যায়নের পর আপুর স্কুল থেকে পুরো উপজেলার প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য মাত্র একজন শিক্ষিকাকে বেছে নেওয়া হলো। আর সেই সৌভাগ্যবান শিক্ষার্থী ছিল আমার বড় আপু। পুরো স্কুল যেন খুশিতে মেতে উঠলো। আপুর শিক্ষকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আপু এই প্রতিযোগিতায় জেতার প্রবল সম্ভাবনা রয়েছে। মা তো খুশিতে প্রায় কেঁদে ফেলেছিলেন। বেশ কয়েকদিন ধরে মা এই একটা বিষয় ছাড়া আর কোনো কথাই বলতে পারছিলেন না। তিনি প্রতিবেশীদের বলতেন, দোকানে আসা কাস্টমারদের শোনালেন। যেই ওনার কথা শুনতে রাজি হচ্ছিল মা তাকে গর্ব করে বলছিলেন, আমার বড় মেয়েকে ওর স্কুল থেকে পুরো উপজেলার কম্পিটিশনে পাঠাইছে। অনেকদিন পর মায়ের মনে হচ্ছিল ওনার করা সব ত্যাগ আর হাড়ভাঙ্গা খাটুনি অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে। কিন্তু ঠিক তখন স্কুল থেকে আপুর হাতে একটা অফিসিয়ালি ফর্ম বা নথিপত্র দেওয়া হলো। এটা ছিল একটা অভিভাবকের সম্মতিপত্র। নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তার পিতা বা মাতা উভয় অভিভাবককে স্বাক্ষর বা সই বাধ্যতামূলক। মা ফর্মটা দেখা মাত্রই সই করে দিলেন, কোনো দ্বিধা ছাড়াই। এমনকি পুরো কাগজটা খুঁটিয়ে না পড়ে মা তাতে সই করে দিলেন। কিন্তু আসল সমস্যাটা দেখা দিল তারপরেই, দ্বিতীয় স্বাক্ষরটি, অর্থাৎ আমার বাবার সই। সেই একই মানুষ যিনি কখনো চাননি তার মেয়ে হাই স্কুলে পা রাখুক, সেই একই মানুষ যিনি বিশ্বাস করতেন মেয়েদের পেছনে পড়াশোনার টাকা ঢালা মানেই শুধু অপচয়, সেই একই মানুষ যিনি আপুর এই এত বছরের হাই স্কুলের শিক্ষার পেছনে একটা ফুটা পয়সাও দেননি। এখন আমরা কিভাবে ওনাকে এই কাগজে সই করার জন্য রাজি করাবো? বেশ কয়েকদিন ধরে সেই সম্মতিপত্রের ফর্মটা আমাদের ঘরের টেবিলের উপর পড়ে রইল, একদম নিথর হয়ে। ঘরের কেউ এই প্রসঙ্গটা তুলতে চাচ্ছিল না, কেউ নতুন করে আর কোনো অশান্তি বা ঝগড়া ডাকতে চাচ্ছিল না। অথচ ওদিকের প্রতিযোগিতার ফর্ম জমার শেষ তারিখ খুব দ্রুত ঘনিয়ে আসছিল। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বাবার সই সহ ফর্মটা জমা দেওয়া না হয়, তবে আপু তার জীবনের সবচেয়ে বড় এবং সেরা সুযোগটি চিরতরে হারিয়ে ফেলবে। যতবারই আমি টেবিলের উপর রাখা ওই ফর্মটার দিকে তাকাতাম, আমার বুকের ভেতরটা ধুরুপুরু করে কেঁপে উঠত। কারণ মনের গভীরে আমরা সবাই একটা চিরন্তন সত্য খুব ভালো করেই জানতাম, বাবার হাত থেকে ওই কাগজে একটা সই আদায় করা হতো আপুকে হাই স্কুলে ভর্তি করানোর চেয়ে 1000 গুণ বেশি কঠিন হবে। উপজেলা পর্যায়ে সেই রচনা প্রতিযোগিতায় আপুর নিজের স্কুল থেকে মনোনীত হওয়ার পর আমাদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু প্রতিযোগিতাটা ছিল না, সবচেয়ে বড় সমস্যা ছিলেন আমাদের বাবা। টেবিলের উপর রাখা সেই অভিভাবকের সম্মতিপত্রে তখনও বাবার সই পড়েনি। মা আপুকে সাহায্য করতে আপ্রাণ চাইছিলেন, কিন্তু ওনার মনে একটা সুপ্ত ভয় কাজ করছিল। এমন নয় যে মা আপুর উপর বিশ্বাস রাখছিলেন না, তিনি ওর উপর 100% নিশ্চিত ছিলেন। কিন্তু মা আসলে প্রতিনিয়ত এই মানসিক যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। গত কয়েক বছর ধরে আমাদের পড়াশোনা নিয়ে যে কোনো কথা তুলতে গেলেই তা শেষ হতো এক রক্তক্ষয়ী ঝগড়ার অশান্তি দিয়ে। মা ঘরে নতুন করে আর কোনো অশান্তি চাননি, বিশেষ করে এখন যখন গত কয়েকটা দিন ধরে বাড়িতে একটা আপেক্ষিক শান্তি বজায় ছিল। তাই মা আলোচনাটা বারবার এড়িয়ে যাচ্ছিলেন, আজকের কথা কাল বলবেন বলে পিছিয়ে দিচ্ছিলেন। বাবার চোখ থেকে আড়াল করতে সম্মতিপত্রের ফর্মটা মা ওনার কাপড়ের ট্রাঙ্কের ভেতর লুকিয়ে রেখেছিলেন। দিন পার হতে লাগলো। আপু দিন দিন আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। প্রতিদিন বিকেলে ও যখন স্কুল থেকে ফিরতো, ওনার মুখে একই প্রশ্ন, মা তুমি কি আব্বার সাথে কথা বলছো? মা শুধু আলতো করে মাথা নাড়তেন, না রে মা, এখনো সুযোগ পাইনি। আপুর মুখে সেই হতাশা আর মলিনতা দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠেছিল। ওই সুযোগের জন্য জান প্রাণ দিয়ে খাটছিল। ওর ক্লাসের শিক্ষকেরা ওকে বিশ্বাস করতেন, ওদের স্কুলের প্রধান শিক্ষিকা ওর উপর ভরসা রাখতেন, এমনকি ওর সহপাঠীরা নিশ্চিত ছিল যে আপুই জিতবে। কিন্তু এই সব বিশ্বাসের কোনো মূল্যই থাকে না যদি না ওই সম্মতিপত্রে বাবার সইটা পড়ে। এক সন্ধ্যায় ও মায়ের দোকানে এসে ওনার পাশে বসলো। মা প্লিজ আব্বার সাথে একবার কথা বলো না। মা একটা দীর্ঘশ্বাস ফেললেন, আচ্ছা আমি বলবো। কিন্তু মা বলতে পারলেন না। এমন নয় যে তিনি ইচ্ছা করে বলেননি, তিনি আসলে বুঝতেই পারছিলেন না কথাটা সূত্রপাত কিভাবে করবেন। যে মানুষটা শুরু থেকে নিজের মেয়ের হাই স্কুলে যাওয়ার ঘোর বিরোধী, তাকে কিভাবে বুঝাবেন? যে মানুষটা বিশ্বাস করে মেয়েদের আসল জায়গা পড়াশোনা নয় বিয়ের পিড়িতে, তাকে কোন যুক্তিতে রাজি করাবে? জমা দেওয়ার শেষ তারিখ যখন ঘনিয়ে আসছিল, আপুর ভেতরে ছটফটানি তত বাড়ছিল। তবু ওর প্রস্তুতি একটুও থামে রাখেনি। প্রতিদিন ও লাইব্রেরি থেকে আনা বই পড়তো, নিজে নিজে প্রবন্ধ বা রচনা লেখার প্র্যাকটিস করত। বিগত বছরগুলোতে কেমন কেমন বিষয় এসেছে তা নিয়ে পড়াশোনা করত। আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে ও জায়নামাজে বসে আল্লাহর কাছে মোনাজাত করত। একদিন রাতেও ঘুমানোর আগে কাজ ছিল, আমি আড়াল থেকে ওর প্রার্থনা শুনে ফেলেছিলাম, আল্লাহ তুমি আব্বার মনটা একটু নরম কইরা দাও। ওর সেই আকুতি ভরা কথাগুলো আমার মনের গভীরে গিয়ে বেঁধেছিল।
প্রতিযোগিতার মাত্র 2 দিন আগে স্কুল থেকে একটা জরুরি তাগাদা দেওয়া হলো। সম্মতিপত্রটি আগামীকাল সকালের মধ্যে অবশ্যই জমা দিতে হবে, আর কোনো সময় নেই। সেদিন বিকেলে আপু স্কুল থেকে ফিরেই মায়ের হাত ধরে হু হু করে কেঁদে ফেললো। সে মায়ের কাছে ভিক্ষা চাওয়ার মতো করে বলতে লাগলো, মা দোহাই তোমার, আব্বার সাথে একটু কথা বলো। আমি যদি এই সুযোগটা হাতছাড়া করি, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মায়ের প্রথম স্পষ্ট দেখতে পেলেন এই প্রতিযোগিতাটা উকালতির স্বপ্ন দেখা মেয়েটার কাছে কত বড় একটা লাইফ চেঞ্জিং সুযোগ। সেদিন রাতের খাবার খাওয়া শেষ হওয়ার পর মা তার ভেতরে সবটুকু সাহস সঞ্চয় করলেন। বাবা তখন রাতের কাজ শেষে বারান্দায় এসে একটু জিরোচ্ছিলেন। মা একটু গলা জেরে ওনার সামনে গিয়ে দাঁড়ালেন, তোমার কাছে একটা বিষয় একটু সাহায্যের দরকার ছিল। সাথে সাথে আমরা সব ভাই বোন ঘরের ভেতরে কান খাড়া করে অ্যালার্ট হয়ে গেলাম। মা খুব গুছিয়ে অত্যন্ত সাবধানে বাবাকে পুরো বিষয়টা বুঝিয়ে বললেন। সেই জাতীয় রচনা প্রতিযোগিতা, স্কুলের ভেতরে সেই কঠিন বাছাই পর্ব, উপজেলা পর্যায়ে বিশাল সুযোগ এবং সেই সম্মতিপত্র যেখানে নিয়ম অনুযায়ী পিতামাতা দুজনের সই লাগবে। মা কথা শেষ করার পর আমরা সবাই এক বুক আতঙ্ক নিয়ে অপেক্ষা করতে লাগলাম। পুরো ঘরটা নিঝুম হয়ে গেল। আমি ভেবেছিলাম বাবা হয়তো এক গাদা প্রশ্ন করবেন, ভেবেছিলাম বাবা হয়তো রেগে গিয়ে চিৎকার করবেন, বাধা দেবেন, কিন্তু বাবা আমাদের সবাইকে আকাশ থেকে ফেলে দিলেন। তিনি ঠান্ডা গলায় বললেন, আমার কাছ থেকে যদি ওটার জন্য কোনো টাকা পয়সা না লাগে তবে আমি সই দিয়ে দিচ্ছি। কয়েক মুহূর্তের জন্য ঘরের কেউ কোনো চুলও নড়ল না। আমার মনে হলো আমরা কানে ভুল শুনছি। মা চোখের পলক ফেললেন, আপু হা করে তাকিয়ে রইল। এমনকি আমার ছোট ভাইটাও কেমন যেন ভেবাচেকা খেয়ে গেল। ব্যাস এইটুকুই, কোনো চিৎকার চেঁচামেচি হলো না, কোনো ঝগড়া হলো না, মেয়েদের পড়াশোনা নিয়ে কোনো লম্বা লেকচারও দিলেন না বাবা, কিছুই না। বাবা ওনার ডান হাতটা বাড়িয়ে দিলেন, কাগজটা নিয়ে আসো। আপু যেন বাতাসে উড়ে গিয়ে ট্রাঙ্ক থেকে কাগজটা বের করে আনলো। কয়েক সেকেন্ডের মধ্যে বাবা ওনার কলম দিয়ে সেখানে ওনার অফিসিয়ালি সইটা করে দিলেন, একেবারে সহজে একটানে। যে সইটার কথা চিন্তা করে আমরা গত কয়েকটা সপ্তাহ ধরে ভয়ে কাঁপছিলাম, সেই সইটার কাগজে বুকে জল জল করতে লাগলো। আপুর ভেতরে আনন্দ যেন আর ধরে রাখছিল না। পরদিন সকালেও খুব গর্বের সাথে ফর্মটা স্কুলে জমা দিয়ে দিল। আর সেখান থেকে শুরু হলো প্রতিযোগিতার মূল কাউন্টডাউন। সেদিন থেকে আপু যেন আরো 10 গুণ বেশি সিরিয়াস হয়ে গেল। প্রতিদিন রাতে ও হেরগেন আর টেবিল ল্যাম্প জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করত। মাঝে মধ্যে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ও জেগে থাকতো, পুরনো খবরের কাগজ ঘাটতো, নানা বিষয়ে রচনার ড্রাফট তৈরি করত, স্কুলের নোটগুলো বারবার রিভিশন দিত। ও নিজেকে শতভাগ প্রস্তুত করতে চেয়েছিল, শুধু নিজের জন্য নয়, ওর সেই মায়ের জন্য যিনি নিজের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে ওকে ওই স্কুল ইউনিফর্মটা এনে দিয়েছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত প্রতিযোগিতার দিনটি চলে এলো। তার আগের রাতে আমাদের ঘরের কেউ ঠিক মতো ঘুমাতে পারেনি। মনে হচ্ছিল আপু একলা নয়, আমাদের পুরো পরিবারই আগামীকাল পরীক্ষাতে বসতে যাচ্ছে। ভোর হওয়ার আগেই আপু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেল। মা ওনার সুতি ভালো শাড়িটা পরে তৈরি হলেন। এমনকি আমিও উত্তেজনায় ওনাদের সাথে যাওয়ার জন্য বায়না ধরলাম। আমরা যখন অনুষ্ঠান স্থলে পৌঁছালাম ততক্ষণে উপজেলার বিভিন্ন নামি দামি হাই স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে এসে ভিড় জমিয়েছে। বড় বড় স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক আর সরকারের কর্মকর্তারা হলরুমে গম গম করছিল। এত বড় ভিড় আর চকমকে পরিবেশের মধ্যে আপু কিন্তু ভীষণ শান্ত ছিল, অন্তত বাহিরে থেকে ওকে দেখে তাই মনে হচ্ছিল। যখন আপুর স্কুলের নাম ধরে ডাকা হলো, ও অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মঞ্চের সামনে নির্ধারিত আসনে গিয়ে বসলো। মায়ের মুখ চওড়া হাসি আর থামছিল না। আমি মায়ের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম মা ওনার এই মেয়েকে এখানে দাঁড় করানোর পেছনে প্রতিটা ত্যাগের কথা মনে করছিলেন। সেই দৈনিক কিস্তির সঞ্চয়, বাবার সাথে সেই দম বন্ধ করা অশান্তি, রাতের অন্ধকারের কান্না, টাকা জোগাড়ের সেই হাড়ভাঙ্গা লড়াই, স্কুলের সেশন ফ্রি, সবকিছু ওনার চোখের সামনে ভাসছিল। প্রতিযোগিতা শুরু হতে পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। সব ছাত্রছাত্রী মাথা নিচু করে কলম চালাতে শুরু করলো। আমরা যেখানটায় বসেছিলাম সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল আপু কতটা গভীর মনোযোগ দিয়ে লিখছে। সে একবারের জন্য মাথা তুলে এদিক ওদিক তাকায়নি। ওর কলমটা কাগজের উপর দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলছিল। মা পুরোটা সময় ওনার 2 হাত একসাথে জড়ো করে বুকের সাথে ধরে রেখেছিলেন। মনে মনে আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়ছিলেন। প্রতিটা মিনিট যেন এক একটা বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। অবশেষে প্রতিযোগিতার সময় শেষ হলো। শিক্ষার্থীরা তাদের খাতা জমা দিয়ে যার যার আসনে ফিরে এলো। আপু এসে ওনার হেড ম্যামের পাশে বসলো। তারপর শুরু হলো অপেক্ষার পালা। আমাদের জীবনের দীর্ঘতম এবং সবচেয়ে স্নায়ু চাপের সেই প্রতীক্ষা। কেউ কোনো কথা বলছিল না, সবাই বিচারকদের রায়ের জন্য কান খাড়া করে রেখেছিল। যখন বিচারকেরা অবশেষে রেজাল্ট শিট হাতে মঞ্চে ফিরে এলেন, পুরো হলরুমের গুঞ্জন এক মুহূর্তে থেমে গেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় মাইকের সামনে এগিয়ে এলেন। তিনি একে একে বিজয়ী স্থানগুলোর নাম ঘোষণা করতে লাগলেন। 3য় স্থান, 2য় স্থান, তারপর তিনি একটু থামলেন, মাইক্রোফোনটা একটু ঠিক করে নিয়ে বললেন, এবং এই বছরের উপজেলা পর্যায়ে জাতীয় রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়েছে। পুরো হলরুম যেন নিঃশ্বাস বন্ধ করে ফেললো। ঠিক তখনই তিনি মাইকে আমার বড় আপুর নাম আর ওর স্কুলের নাম উচ্চারণ করলেন।
প্রথম কয়েক সেকেন্ড আমার মা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারলেন না। তিনি নিজের সিটে একদম পাথরের মতো জমে রইলেন, যেন ওনার কান যা শুনছে ওনার মস্তিষ্ক সেটা বিশ্বাস করতে একটু সময় নিচ্ছিল। তারপর হঠাৎ করে ওনার চোখ ফেটে জল বেরিয়ে এলো। তিনি সিটে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। কোনো দুঃখের কান্না নয়, ওটা ছিল এক মায়ের বিজয়ের কান্না, এক বুক হালকা হওয়ার কান্না, এমন একজন মায়ের কান্না যা প্রমাণ করে দিল ওনার করা প্রতিটা ত্যাগ, প্রতিটা সংগ্রাম আজ পূর্ণতা পেয়েছে। পুরো হলরুম তখন করতালিতে ফেটে পড়ছিল। আপু কাঁপতে কাঁপতে মঞ্চের দিকে হেঁটে গেল। সে প্রধান অতিথির হাত থেকে চকচকে ক্রেস্ট আর বড় উপবৃত্তির চেকটা গ্রহণ করলো। ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে চওড়া একটা চিলতে হাসি দিল। আর গত কয়েক বছরের মধ্যে এই প্রথম আমি আপুর চোখে একা একা উপচে পড়া আত্মবিশ্বাস দেখলাম, ঠিক যেন এমন একজন মানুষ যে অবশেষে নিজের যোগ্যতার প্রমাণ পেয়েছে এবং নিজের উপর বিশ্বাস ফিরে পেয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা ধীর পায়ে হলরুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। মায়ের চোখ দুটো তখনও ভেজা। আপু ওর জীবনের প্রথম বড় ট্রফিটা বুকের কাছে খুব গর্বের সাথে জড়িয়ে ধরে রেখেছিল। ঠিক তখনই এমন কিছু একটা ঘটলো যা আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। আমরা যখন হলরুমের পেছনে প্রধান ফটকের কাছাকাছি পৌঁছালাম, দেখলাম দরজার এক কোণে একজন মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে। তিনি নীরবে আমাদের দিকে তাকিয়েছিলেন। মা হঠাৎ করে হাঁটা থামিয়ে দিলেন। আপুও থমকে দাঁড়ালো। আমি ওনাদের দেখা দেখি এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, কারণ হলরুমের ঠিক শেষ প্রান্তে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন আমাদের বাবা। ওনার তো এখানে থাকার কোনো কথাই ছিল না। বাড়ির কেউ ওনাকে এই অনুষ্ঠানের কথা বলেনি, কেউ ওনাকে আসার জন্য দাওয়াতও দেয়নি, তবুও তিনি এখানে এসেছিলেন। তিনি শুরু থেকেই হলরুমের পেছনে দাঁড়িয়েছিলেন, সবকিছু দেখছিলেন, সবকিছু শুনছিলেন, নিজের মেয়েকে এতগুলো মানুষের মাঝে লড়াই করতে দেখছিলেন এবং ওনাকে প্রথম হয়ে মঞ্চ কাঁপাতে দেখছিলেন। বিগত এতগুলো বছরের মধ্যে এই প্রথম আমাদের তিনজনের মুখ দিয়ে কোনো কথা সরল না। আমরা শুধু স্তব্ধ হয়ে ওনার আমরা যখন বাবাকে হলরুমের ঠিক পেছনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমাদের তিনজনের মধ্যে কেউ বুঝতে পারছিল না কিভাবে রিয়েক্ট করা উচিত। ওনার তো এখানে থাকার কোনো কথাই ছিল না, কেউ ওনাকে দাওয়াতও দেয়নি, আমাদের এই প্ল্যান বা প্রতিযোগিতার ব্যাপারে ওনাকে আগে থেকে কিছুই বলা হয়নি। তবুও তিনি এখানে এসেছিলেন, ভিড়ের মাঝে একদম চুপচাপ এক কোণায় দাঁড়িয়েছিলেন, নিজের মেয়ের দিকে তাকিয়েছিলেন। সেই একই মেয়ে যার পড়াশোনাকে তিনি একসময় কেবলই অর্থের অপচয় আর পরের ধনের পেছনে খাটুনি বলে উড়িয়ে দিয়েছিলেন। বাবা যখন খেয়াল করলেন যে আমরা ওনাকে দেখে ফেলেছি, তিনি সাথে সাথে উল্টো ঘুরে হাঁটতে লাগলেন। ওনার হাঁটার ভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল আমরা ওনার কাছে পৌঁছানোর আগেই তিনি ওখান থেকে কেটে পড়তে চান। হয়তো তিনি মনে মনে ভাবছিলেন এমন একটা ভান করবেন যেন তিনি কখন এখানে আসেনি। হয়তো তিনি চাননি আমরা কোনোদিনও জানি ওনার আসার কথা। কিন্তু মা ওনাকে এভাবে পালিয়ে যেতে দিতে রাজি ছিলেন না। ওগো শুনছো? মা একটু জোরে ডাক দিলেন। বাবা না শোনার ভান করে হাঁটতে লাগলেন। আপুর আব্বু একটু দাঁড়াও। ওনার হাঁটার গতি এবার কিছুটা কমলো। শুনছো? একটু দাঁড়াও। অবশেষে মায়ের তৃতীয়বারের ডাকে বাবা থমকে দাঁড়ালেন এবং আমাদের দিকে ঘুরলেন। মা আর আপু দ্রুত পায়ে ওনার দিকে এগিয়ে গেলেন। আমি আর আমার ভাইয়েরা ওনার পেছনে পেছনে গেলাম। আমরা যখন ওনার সামনে গিয়ে পৌঁছালাম, মায়ের মুখে একটা আলতো চিলতে হাসি ফুটলো। তুমি এখানে কখন এলে? বাবা ওনার গায়ের শার্টটা একটু ঠিকঠাক করে নিয়ে আমতা আমতা করে বলল, না মানে ওই হলের দিকে আমার একটা দরকারি কাজ ছিল তো তাই আসছিলাম। আমরা সবাই ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম, কেউ একটা কথাও বললাম না। এমনকি বাবা নিজেও মনে মনে জানতেন ওনার এই অজুহাতটা কতটা খোড়া শোনালো। পুরো হলরুম তখন প্রায় খালি হয়ে গেছে। তিনি যে কাজের কথাই বলুক না কেন, সেটা যে ওনাকে এখানে টেনে আনেনি তার বুঝতে বাকি ছিল না। কয়েক সেকেন্ডের জন্য একটা নীরবতা নেমে এলো। তারপর বাবা আমাদের সবার মুখের দিকে তাকালেন এক এক করে। আর ঠিক সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে তিনি হাতে নাতে ধরা পড়ে গেছেন। আর কোনো ভান বা লুকোচুরি করার কোনো মানেই হয় না। তিনি এবার সরাসরি আপুর চোখের দিকে তাকালেন। সেই একই ছোট্ট মেয়েটা যার পড়াশোনার খরচ চালাতে তিনি এক সময় সাফ মানা করে দিয়েছিলেন। সেই মেয়েটা যার হাই স্কুলের ভর্তি নিয়ে আমাদের টিন শেড করে রাতের পর রাত অশান্তি হয়েছে, যার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে তিনি একসময় মনে মনে তীব্র সন্দেহ পোষণ করতেন। তারপর বাবার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠলো, একদম অকৃত্রিম, ভেতর থেকে আসা একটা চওড়া হাসি। যে মেকি বা কঠোর হাসি দেখাতে আমরা অভ্যস্ত ছিলাম, এটা মোটেও তেমন ছিল না। আর বিগত এতগুলো বছরের মধ্যে এই প্রথম বাবা ওনার মুখ থেকে এমন কিছু শব্দ উচ্চারণ করলেন যা আপু কোনোদিন স্বপ্নেও শোনার আশা করেননি। অনেক অনেক অভিনন্দন রে মা। আপু যেন এক জায়গায় জমে পাথর হয়ে গেল। বাবা থামলেন না, আপুর মাথায় হাত রেখে বললেন, আজকে তোর জন্য আমার বুকটা গর্বে ভরে গেছে। আই এম প্রাউড অফ ইউ মা। আপুর মুখের সেই মুহূর্তের অভিব্যক্তি আমার আজও স্পষ্ট মনে আছে। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীর সময় এক সেকেন্ডের জন্য থমকে দাঁড়িয়েছিল। বছরের পর বছর ধরে উকালতের ডায়েরি লিখতে লিখতে কেবল বাবার একটুখানি স্বীকৃতি চেয়েছিল। বছরের পর বছর ধরে ওনার কাছ থেকে কোনো রকম সাহায্য বা প্রত্যাশা ছাড়াই দিন রাত জান প্রাণ দিয়ে খেটে গেছে। আর আজ এতগুলো বছর পর ও অবশেষে ওনার মুখ থেকে সেই কাঙ্ক্ষিত কথাগুলো শুনতে পেল। আজ তোর জন্য আমার বুকটা গর্বে ভরে গেছে। মায়ের চোখ জোড়া মুহূর্তের
মুহূর্তের মধ্যে কানায় কানায় জলে ভরে উঠলো। এমনকি আপুও ওনার চোখের পানি ধরে রাখতে পারছিল না। আমরা সবাই সেখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ মাঝে মাঝে মুখ থেকে বের হওয়া মাত্র কয়েকটি পজিটিভ শব্দ ভেতরের এমন কিছু গভীর ক্ষত নিরাময় করে দিতে পারে, যা বছরের পর বছর ধরে বুকে জমেছিল। সেদিন সন্ধ্যায় আমরা সবাই একসাথে একটা সুখী পরিবারের মতো করে বাড়িতে ফিরলাম। আমাদের ঘরের ভেতরে পুরো পরিবেশটাই তখন আমূল বদলে গেছে। মায়ের মুখটা এক অদ্ভুত সুখে চকচক করছিল। ঘরে ঢুকা মাত্রই মা ঘোষণা করলেন যে আজ রাতে একটা বড়সড় উৎসব হবে। যেমন তেমন কোনো আয়োজন নয়, একেবারে রাজকীয় সেলিব্রেশন। মা ওনার আলমারিতে জমিয়ে রাখা ভালো চাল আর মশলাপাতি বের করলেন। দেখতে দেখতে চুলায় এক বড় ডেক্সির সুগন্ধি মোরগ পোলাও চড়ে গেল। ডিম আর মাংসের রেজালা কষানো সেই স্বর্গীয় সুবাসে আমাদের পুরো টিন সেটের বাড়ি আর চারপাশের আঙ্গিনা মম করতে লাগলো। পাড়ার প্রতিবেশীরা সুবাস পেয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার ভাবি, আজ কিসের এত রান্না বান্না? মা বুক ফুলিয়ে গর্বের সাথে সবাইকে বলছিল, আমার বড় মেয়ে পুরো উপজেলায় ফার্স্ট ইয়ার চ্যাম্পিয়ন ট্রফি আনছে। রান্না শেষ হতে আমরা সবাই একসাথে দস্তরখানা বিছিয়ে খেতে বসলাম। তবে আজ আপুর জন্য ছিল একদম বিশেষ খাতির। মা ওনার পাতে সবচেয়ে বড় মুরগির পিস আর সবচেয়ে বেশি পোলাও বেড়ে দিলেন। সাথে এনে দিলেন এক গ্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। আমরা সবাই প্রাণ খুলে হাসলাম, পেট পুরে খেলাম, মন ভরে আনন্দ করলাম। তবে সবচেয়ে সেরা এবং অবিশ্বাস্য চমকটা কিন্তু আমাদের জন্য তখন অপেক্ষা করছিল। উপজেলা পর্যায়ে সেই উপবৃত্তি আর স্কলারশিপ আমাদের জীবনের চাকা পুরোপুরি ঘুরিয়ে দিল। সেই রচনা প্রতিযোগিতায় পুরস্কারটা শুধু একটা চকচকে ক্রেস্ট বা কাগজের সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ওটা ছিল একটা সম্পূর্ণ শিক্ষাবৃত্তি। ওর বর্তমান অষ্টম শ্রেণী থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ এখন থেকে সরকার বহন করবে। শুধু তাই নয়, উপজেলা প্রশাসন থেকে প্রতি বছর ওর পড়াশোনার অগ্রগতির খোঁজ খবর রাখা হবে, ওকে গাইড করা হবে এবং মেন্টরিং দেওয়া হবে। পঞ্চম শ্রেণী পাশ করার পর থেকে আপুকে নিয়ে মা যে কঠিন মানসিক যুদ্ধ শুরু করেছিলেন, এত বছর পর মা অবশেষে একটু শান্তির স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন। যে বিশাল বোঝা তিনি এতদিন একাকী পিঠে বয়ে বেড়াচ্ছিলেন, তা এক নিমিষে হালকা হয়ে গেল। স্কুলের বেতন বা ফ্রিজ কথা চিন্তা করা, রাতের পর রাত জেগে ডায়েরির পাতা উল্টাতে হবে না মাকে। আগামী মাসের কিস্তির টাকা কোত্থেকে আসবে তা নিয়ে আর কোনো দুশ্চিন্তা রইল না। কোনো ধার দেনা বা মানুষের কাছে হাত পাতার প্রয়োজন ফুরিয়ে গেল। মায়ের সেই নীরব সংগ্রাম আমাদের জন্য এক নতুন সৌভাগ্যের দরজা খুলে দিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এই পরিবর্তনটা শুধু আপুর জীবনকে বদলে দেয়নি, এটা পরোক্ষভাবে আমার জীবনকে বাঁচিয়ে দিল। কোথাও না কোথাও বাবার ভেতরে সেই আদিম ও সংকীর্ণ মানসিকতা এবার ধীরে ধীরে গলতে শুরু করছিল। হয়তো আপুর এই অদম্য যে তার পড়াশোনার প্রতি একাগ্রতা ওনাকে নাড়া দিয়েছিল, হয়তো মায়ের কোনো অবস্থাতে হাল না ছাড়ার এই রূপ ওনাকে ভেতরের অপরাধবোধ জাগিয়ে তুলেছিল, কিংবা হয়তো এই বিশাল সরকারি উপবৃত্তি পাওয়ার ঘটনা ওনার চোখ খুলে দিয়েছিল। আসলে কারণ যাই হোক না কেন, ওনার ভেতরের মানুষটা পুরোপুরি বদলে গিয়েছিল। যখন আমার প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ওঠার সময় এলো, বাবা এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি। তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার হাই স্কুলের ভর্তি আর পড়াশোনার সমস্ত খরচ বহন করা শুরু করলেন। যে মানুষটা একদিন বুক ফুলিয়ে বলতেন মেয়েদের জন্য পঞ্চম শ্রেণী পাশ করাই যথেষ্ট, যে মানুষটা বিশ্বাস করতেন মেয়েদের পড়াশোনার পেছনে টাকা ঢালা মানে অপচয়, তিনি আজ নিজেই ছোট মেয়ের পড়াশোনার প্রতিটা খরচ নিজের পকেট থেকে হাসি মুখে দিতে লাগলেন। বড় আপুর জন্য মা যে রক্তক্ষয়ী লড়াইটা লড়েছিলেন, তার এই সুবাদে আজ আমার জন্য হাই স্কুলের রাস্তাটা একদম মসৃণ হয়ে গিয়েছিল। আর এই একটা কারণে আমি আমার মায়ের কাছে আর বড় আপুর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। ধীরে ধীরে আর অনেকগুলো বছর পেরিয়ে গেল। আমার বড় আপু পড়াশোনায় তার মেধার স্বাক্ষর প্রতিটা ধাপে ধাপে বজায় রাখলো। জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় চমৎকার রেজাল্ট করে গোল্ডেন জিপিএ পেল। সহকারীরা যখন ঘরে ঘরে বিয়ের পিড়িতে বসার প্রস্তুতি নিচ্ছিল, তখন দেশের অন্যতম সেরা এবং ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির সুযোগ পেল আপু। যেদিন আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির রেজাল্ট হয়েছিল, সেদিন মা ঘরের কোনায় বসে অজরে কেঁদেছিলেন। কোনো অবাক হওয়ার কান্না ছিল না, ওটা ছিল ওনার করা প্রতিটা দিনের কিস্তির সঞ্চয়, বাবার সাথে সেই তপ্ত ঝগড়া, সমাজের মানুষের সেই উপহাস আর প্রতিটা রাতের মোনাজাতের ফল পাওয়ার কান্না। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে আপু যখন ল একাডেমিক আর জুডিশিয়াল বারের পরীক্ষায় বসলো, সেখানেও সে তার মেধার আলো ছড়ালো। সে ল স্কুলের অন্যতম সেরা ও শীর্ষ মেধাবী শিক্ষার্থী হিসেবে তার ডিগ্রি সম্পন্ন করলো। আর আজ আমার সেই বড় আপু দেশের সুপ্রিম কোর্টের একজন সফল ও স্বনামধন্য আইনজীবী। আজও কালো কোট গায়ে দিয়ে যখন আদালতে দাঁড়ায়, তখন ওকালতি সেই ডায়েরি আর আয়নার সামনে প্র্যাকটিসের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এই সেই মেয়ে যার পড়াশোনাকে একসময় শুধু টাকার অপচয় বলে গণ্য করা হয়েছিল। এই সেই মেয়ে যাকে সমাজের মানুষ ভেবেছিল কোনো রকমের একটা রান্না বান্না সংসারে মানিয়ে নেবে। এই সেই মেয়ে যাকে এক বছর ধরে শুধু টাকার অভাবে ঘরে বসে চোখের জল ফেলতে হয়েছিল। আজও আমাদের সমাজের বুকে এক জীবন্ত প্রমাণ যে কারো মেধা, যোগ্যতা বা ভবিষ্যৎ স্বপ্ন কখনো তার লিঙ্গ দিয়ে নির্ধারণ করা উচিত নয়। মাঝে মাঝে যে মানুষগুলো আপনার উপর সবচেয়ে কম বিশ্বাস রাখে,
তারাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় এবং মহত্তম অর্জনের সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়ায়। সাফল্যের রাস্তাটা হয়তো আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি দীর্ঘ আর পাথুরে হতে পারে, কিন্তু সেই রাস্তায় টিকে থাকার জন্য কেবল একজন মানুষের প্রয়োজন, যুক্তি বা টাকা নয়, এমন একজন মানুষ যে কোনো অবস্থাতে আপনার উপর থেকে বিশ্বাস হারাবে না। আমার আপুর জীবনে সেই মানুষটি ছিলেন আমার মা। মা যদি সেদিন বাবার সেই অন্যায়ের সিদ্ধান্তের কাছে পরাজয় মেনে নিতেন, তবে এই গল্পের শেষটা আজ অন্যরকম হতে পারত। আপু যদি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতো, তবে আজ এই গল্পের পরিণতি অন্যরকম হতো। ওদের দুজনের এই অদম্য জেদ আর লড়াই শুধু আপুর জীবনকে বদলে দেয়নি, ধ্বংসের মুখ থেকে টেনে এনেছিল আমার জীবনকেও এক নতুন আলোয় আলোকিত করেছে। আর এই কারণে আজ যখনই সমাজের কোনো মানুষ বা কোনো বাবা বলে মেয়েদের পেছনে পড়াশোনা টাকা ঢালা মানেই অপচয়, আমি তখন কোনো তর্ক করি না। আমি শুধু ওনাদের মুখের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দেই।